প্রত্যেকে আমরা ধন সম্পদ সঞ্চয় ইত্যাদি চাই। হ্যাঁ, প্রতিষ্ঠার অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু অষ্টমে। আপনি আপনার সঞ্চয় ধরে রাখার জন্য, প্রতিষ্ঠাকে ঠিক রাখার জন্য বৃহস্পতির বিষয়টা নিয়ে প্রথমে ভাবুন। আপনার কুণ্ডলিতে বৃহস্পতি যদি ভালো জায়গায় আছে, ঠিক আছে, না হলে কিন্তু এই প্রতিষ্ঠা, এই সঞ্চয় ধ্বংস হওয়ার মুখে। হ্যাঁ, যারা একটু দূরবর্তী জায়গায় আছেন, আমার তো মনে হয় প্রদীপ ভাই, কিছুদিনের মধ্যে ওই যে কমেন্ট আসছে না, আপনারা ভণ্ড ও মুক্ত সুখ, আমার ধারণা বলছে আমাদের কাছ থেকে তো বহু প্রতিকার গেছে। আমার ধারণা বলছে ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা আমাদের প্রতিকার তো নিয়েছেন, প্রচুর উপকৃতও হয়েছেন, দেখবেন তারা নিজের থেকে না বেশ কিছু ওনাদের বিরুদ্ধে কমেন্ট করবেন। জায়গা জমি সংক্রান্ত জায়গা থেকে, পারিবারিক সূত্রে যে জায়গা জমি পাওয়া, ভাই বোনেদের সাথে জায়গা জমি যে আইনত লড়াই, লিটিগেশন, এবং এর সাথে পুরনো কিছু কোর্ট কাছারি মামলা মোকদ্দমা, যেটা কিন্তু ওনার কাছে এসেছে অহেতুকভাবে এসেছে, আপনার উপর অন্যায় করে চাপানো হয়েছিল। আমি সেই নিরিখে বলছি, আপনিও কোথাও অন্যায় করতে পারেন না, আমি সেই ফলে এখনো যাইনি, ওটা পরের প্রশ্নে যাব। যেখানে আপনার উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়ে গেছিল, আপনি সমস্ত প্রুফ দিয়েছেন, তবুও সেখান থেকে আপনি জিততে পারছিলেন না, এই জায়গায় দাদা মঙ্গল তুঙ্গে আছে, উনি শক্তিশালী এখন। হ্যাঁ, উনি বেরোতে পারবেন কিনা। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন, আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে যা বলিব সত্য বলিব। জ্ঞানের জায়গা থেকে হয়তো কিছু খামতি থেকে যেতেই পারে, কেননা আমরাও মানুষ। তবে সেই জায়গা থেকেও একটা কথা আপনাদেরকে বলতে পারি, যাকে আপনি বিশ্বাস করেন তাকে জিজ্ঞাসা করবেন যে ফেব্রুয়ারি মাসে 17-18 তারিখ ভাইটাল কিসের জন্য। ওইটা নিয়ে আলাদা এপিসোড বানানো আছে, চমকে 54। আজকের এপিসোড তাহলে আপনাকে কি দেবে, আপনার সাথে ভালো কি কি ঘটবে, কেন ঘটবে, খারাপ ঘটছে কেন ঘটছে, আপনি নিজেকে রক্ষা করবেন কি করে, আর আরও ভালোটা কি করে আপনি পাবেন, এই জায়গাটা চেনাবো। মঙ্গল আপনাদের লগ্নের অধিপতি। গোবিন্দদা, মঙ্গলের এই মুহূর্তে চরিত্র সে ঠিক কিভাবে প্রকাশ করছে বাকি গ্রহদের কাছে? মঙ্গল এইভাবে মানে কিভাবে এখন নিজের তেজ, বল, বুদ্ধি, নিজের প্রভাব এই জনমানসে সে রাখছে? আচ্ছা দেখো, মঙ্গল তুঙ্গাবস্থায়, উচ্চাবস্থায়। অলরেডি মঙ্গল তো 28 ডিগ্রি পর্যন্ত একদম তার উচ্চস্থল। এবার সেই জায়গায় তৃতীয় ভ্রাতা, পরাক্রমতা ইত্যাদি দেখানোর জায়গা। আর মঙ্গল দেখা যাচ্ছে যে তিনি জোশ, হিম্মতের কারক গ্রহ, তো একটা পারদর্শিতা দেখাতে চান, একটা সাহসিকতা দেখাতে চান। সেই জায়গায় সঙ্গী হিসেবে কাকে পেয়ে গেছেন? আরও রবিকে পেয়ে গেছেন, দশমাধিপতিকে পেয়ে গেছেন। এবারে তিনি তার পরাক্রমতার চূড়ান্ত রূপ প্রদর্শন করছেন। আচ্ছা, এবারে তৃতীয় জায়গাটাও পরাক্রম দেখানোর জায়গা। মঙ্গলও পরাক্রমী, সাথে সহযোগী রবিকে পেয়ে গেছেন। চলো, এই যে পরাক্রমতা তিনি দেখাচ্ছেন, এর মধ্যে কোন দিকে খেয়াল রাখতে হবে, নইলে এই পরাক্রমী বিপদ হয়ে জাতক জাতিকাদের জীবনে চলে আসবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করো। আচ্ছা, এই জায়গায় বলে নিই আপনাদের, বিশেষ করে দাম্পত্য ক্ষেত্র, এই জায়গা থেকে আপনাকে সচেতন থাকতে হবে। কারণ মঙ্গল শুক্র একটা যোগ তৈরি হয়েছে, যেটা বিবাহ বা দাম্পত্যের অধিকারী শুক্র, মঙ্গল শুক্র যোগটা খুব একটা ভালো হয় না। সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। যার ফলে আর বিদেশে যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে জড়িত আছেন, হাসপাতাল, জেলখানা ইত্যাদি বিষয়ে জড়িত আছেন, তারাও একটু সাবধানতার সাথে পরাক্রমতাটা দেখাবেন।
আচ্ছা, মানে হাসপাতালের সাথে জড়িত আছেন মানে? মানে বিভিন্ন হাসপাতাল সংলগ্ন কাজে, হাসপাতালের কাজে বা হাসপাতাল সংলগ্ন কোনো সংস্থার সাথে, সাইড থেকে তো অনেকে অনেক রকম করে, উনি হাসপাতালের কর্মী কর্মী। আচ্ছা আচ্ছা, ওই জায়গাগুলো আচ্ছা, আইনের কিছু জায়গা, মানে আইনত আইনজীবী যারা হ্যাঁ, বা তার কিছু কোর্ট জায়গা। চত্বরে যারা হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, কাজকর্ম করছেন হ্যাঁ, আর কি। ওরা এইটা খুব পরাক্রমতা দেখাতে গিয়ে মঙ্গল শুক্রের যোগটা অনেকটা অতিটাই নিয়ে চলে গেলে ক্ষতিটা করে দেবে, আচ্ছা আচ্ছা, অতিটাই নিয়ে গিয়ে ক্ষতিটা করে দেবে। এই জন্য একটু সচেতন। হুম পরাক্রম আসবে, পরাক্রমতা ভালো, হুম। কিন্তু অতি ভালো ভালো নয়। দেখো, মঙ্গল যার কাছে গিয়ে এই যে পরাক্রম বা তুঙ্গি জায়গাটা তৈরি হয়েছে তিনি হচ্ছেন শনি মহারাজ। হ্যাঁ, ন্যায় নীতির জায়গায় কিন্তু শনি মহারাজ তিনি বসে আছেন পঞ্চম স্থলে। পঞ্চম স্থলে গিয়ে সফলতা তখনই দেবে যদি ন্যায় নীতি থাকে, বর্জন হয়ে গেলে হবে না, দেবে না। তাহলে কিন্তু আসছে না, তাই না? এবারে ধরুন কমেন্ট বক্সে কেউ লিখছে, কই আমার তো হলো না ভালো, আপনি ন্যায় নীতি খেয়ে ফেলেছিলেন সেই কারণে হয়নি। এই সত্যিটাও হজম করতে হবে। হ্যাঁ, এই যে ধরো তোমার ন্যায় নীতির জায়গা থেকে আমি আরেকটা জায়গায় যাই, জায়গা জমি সংক্রান্ত জায়গা থেকে, পারিবারিক সূত্রে যে জায়গা জমি পাওয়া, ভাই বোনেদের সাথে জায়গা জমি যে আইনত লড়াই, লিটিগেশন, এবং এবং এর সাথে পুরনো কিছু কোর্ট কাছারি মামলা মকদ্দমা যেটা কিন্তু ওনার কাছে এসেছে অহেতুকভাবে এসেছে, আপনার উপর অন্যায় করে চাপানো হয়েছিল, আমি সেই নিরিখে বলছি। আপনিও কোথাও অন্যায় করতে পারেন না, আমি সেই ফলে এখনো যাইনি, ওটা পরের প্রশ্নে যাব। যেখানে আপনার উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়ে গেছিল, আপনি সমস্ত প্রুফ দিয়েছেন, তবুও সেখান থেকে আপনি জিততে পারছিলেন না, এই জায়গায় দাদা মঙ্গল তুঙ্গে আছে, উনি শক্তিশালী এখন। হ্যাঁ, উনি বেরোতে পারবেন কিনা? হ্যাঁ, শক্তিশালী অবশ্যই আছেন। ওনার যদি কুণ্ডলিতে সত্যি মঙ্গল শক্তিশালী থেকে থাকে, কুণ্ডলিতে, তাইলে কিন্তু বেরানোর একটা বিরাট সুযোগ। এই সময়টাই আপনি আপনাকে প্রমাণ করতে পারবেন, কারণ আপনি নিজে এবং আপনার ষষ্ঠাধিপতিও আপনি নিজে, মানে আইন কানুন যে জায়গাটা সেটাও মঙ্গল, নিজেও মঙ্গল, এবং পরাক্রমের জায়গায় তুঙ্গাবস্থায় উচ্চাবস্থায় আছেন। এই সময়টাকে কাজে লাগাতে হবে। যারা অন্যায় করেছিল, সে তো শনিদেবের অধিকারী, তিনি তো পঞ্চমে বসে আছেন, যে জায়গাটায় মঙ্গল বসে আছেন সেই ঘরের মালিক কিন্তু শনি। তারা বেরোতে পারবে কিনা, ওটা শনিদেবের প্রতিকার করে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে সেটার জন্য জন্মছক নিয়ে হাজির হতে হবে। কারণ ঘর মালিকের কিছু নিয়ম থাকে অবশ্যই, প্রত্যেকটি। অবশ্যই। উনি তো মঙ্গল গিয়ে এখানে দেখছেন যে এই ঘরটা যে ভাড়া নিয়েছি এটা খুব আমার কমফোর্টেবল ঘর, এখানে আমি আমার খেলা দেখাবো, কিন্তু ঘর মালিকের তো নিজস্ব কিছু নিয়ম থাকে, ঠিক নাকি? ঠিক, যে আমার রাত 9টায় ঢুকতে হবে, ভোর 6টার আগে আমি গেট খুলবো না, এখানে জুতো বাইরে রাখতে হবে, জলটা এই পরিমাণ ব্যবহার করতে পারো, তার একটা নিয়ম থাকে। সেই নিয়মের বাইরে আপনি যে ওই যে অতি হিম্মত জোশ দেখিয়ে যদি নিয়মের বাইরে চলে যান, শনিদেবের নিয়মের বাইরে, ঠিক, সত্য, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, দানশীলতা, কমনীয়তা, এইগুলোর বাইরে যদি আপনি চলে যান, তাইলে তিনি কিন্তু পানিশমেন্ট দিয়ে দেবেন। দেখো, জীবনের নানান প্রেক্ষাপটে আমরা যতই শাস্ত্রীয়ভাবে বলি না কেন, আমি নিজের জীবন থেকেও বলছি, বাকি ওনাদের জীবন থেকেও বলছি, তোমার জীবন থেকেও বলছি, আমরা তো মানুষ, ভুলে ঠিকে ভরা মানুষ আমরা। এই কারণেই আমাদের বারবার বারবার শরীর ধারণ করতে হয়, বারবার বারবার জন্ম নিতে হয়, বারবার বারবার আমাদেরকে সংশোধন করতে হয়। যাদের জীবনে রিয়েলাইজেশন হচ্ছে কিন্তু তিনি নিজে নিজেকে না অতিক্রম করে উঠতে পারছিলেন না। আমার প্রশ্নটা কিন্তু অনেক জটিল নয় রে ভাই, দার্শনিক জায়গা থেকে অনেক দর্শনের কথা বলছি, আমি জীবনের ভেতরের কথা বলছি। ঠিক, বহু মানুষ আছেন তারা বুঝতে পারেন যে এই জায়গাটা আমাকে অতিক্রম করতে হবে, এই একই ঘটনা 4 বছর অন্তর অন্তর জীবনে অসফলতা, 4 বছর অন্তর অন্তর অন্য আবার কর্মে যোগ দিতে হচ্ছে, 4 বছর অন্তর অন্তর জীবনে আবার পালিয়ে যেতে হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো কর্মে স্টেবিলিটি পাচ্ছে না। ঠিক আছে, আমি কর্ম নিরীক্ষে তোমাকে প্রশ্নটা করছি, সফলতার নিরিখে প্রশ্ন করছি, কেননা শনি মহারাজ সফলতার জায়গায় বসে আছেন, সেই কারণে তাদের জন্য এখন তারা কি অতিক্রম করতে পারবেন, শান্তি পাবে? প্রশ্নটা হচ্ছে যদি তিনি অতিক্রম করতে পারবেন কিনা, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। ভাগ্যযুক্ত কর্ম সমান ফল, ভাগ্য বলছে তোমার অতিক্রম যদি তুমি করতে পারো, আমি তোমার 11th হাউসে দৃষ্টি রেখেছি, সপ্তম দৃষ্টি উপার্জনের জায়গায়। কথাটা খুব বুঝবে। শনি মহারাজ পঞ্চমে বসে তার পূর্ণ দৃষ্টি রেখেছেন একাদশ ঘরে উপার্জনের জায়গায়। তিনি একটা বার্তা দিচ্ছেন, তুমি যে ন্যায় নিষ্ঠার সাথে যদি তুমি তোমার কাজটা করতে পারো,
তাইলে কিন্তু আমি তোমাকে উপার্জন দেব, কারণ আমি যেরকম পঞ্চমে বসে আছি সফলতার জায়গায়, সেরকম আমি দৃষ্টি রেখেছি একাদশ ঘরে। তুমি যদি স্টিয়ারিং বাঁকাও তাইলে সফলতাও পাবে না, সাথে সাথে উপার্জনটাও আমি নষ্ট করে দেব, হ্রাস করে দেব। অর্থাৎ দায়িত্বটা কার? ভাগ্যযুক্ত কর্ম, ভাগ্য রেডি আছে, কর্ম তুমি যেমন করবে তেমনই তুমি ফল পাবে। এই জায়গাটা হচ্ছে শনিদেবের একটা বড় খেলা, জানো তো। এই শনিদেবের ওপর না কলম চালানো বড় মুশকিল আছে। তুমি রাবণের গল্পটা তো জানো। কি বলো তো? 9টা গ্রহকে বেঁধে রেখেছিল ইন্দ্রজিতের একাদশ ঘরে, আচ্ছা। দিয়ে কুণ্ডলিতে দিলে ইন্দ্রজিৎ সর্বজয়ী, সর্বক্ষেত্রে সাকসেস, ইত্যাদি ইত্যাদি। সবাইকে বেঁধে রেখেছে, একাদশ ঘরে দাঁড় করিয়ে দিয়েছে কুণ্ডলীর। শনিদেব তিনি তো মানতে রাজি নন। তিনি কি করেছেন, একাদশে বসে আছেন, চুপি সারে একটা পাকে দশমের ঘরে ঠেলে দিয়েছে। বোঝা গেল? আচ্ছা। তো তারপর কুণ্ডলী ফিটিক হয়ে গেল। কুণ্ডলী যখন বেরিয়ে এলো, দেখলো কি যে না, সবাই একাদশে নেই, একটা পা অন্য জায়গায় আছে। তাকে কি করলো, লৌহ শিকলে বন্ধন করে রাবণ তার নিজের পায়ের নিচে রেখে উপরে পা দিয়ে বসতো, যাতে সে নড়াচড়া করতে না পারে, ব্যাগড়বাই করতে না পারে। আচ্ছা। হনুমান গিয়েছিল যখন ওই সীতা উদ্ধারে, আমরা সবাই একটা গল্প জানি না, হনুমান লঙ্কা দহন করলেন লেজে আগুন দিয়ে, সোনা কোনোদিন পুড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা। ঘটনাটা শোনো। তিনি লঙ্কা দহনের চেষ্টা করেছিলেন, পারেননি। দিলে সোনা কি পোড়া সম্ভব নাকি? হঠাৎ দেখতে পেলেন রাবণের পায়ের নিচে ইয়েকে, শনিদেবকে বেঁধে ওখানে রাখা আছে। তিনি বললেন আমি তোমাকে মুক্ত করে দেবো, তোমাকে একটা কাজ করতে হবে, এই লঙ্কাকে শেষ করে দিতে। না, ওটা কোনো ব্যাপার হয়, আমি তো তাকিয়ে দিলেই শেষ। হ্যাঁ, শনির দৃষ্টি বলে না, তাকে সেই শিকল থেকে মুক্ত করে দিয়েছিলেন। তারপর শনিদেব দৃষ্টি দেওয়ার সুবাদে একদম পুরো ছারখার হয়ে গেছিল স্বর্ণলঙ্কা। বোঝা গেল? তখনই তিনি বলেছিলেন যে তুমি যে আমার উপকার করলে, শনিদেব বলেছিলেন তোমার যদি কেউ পুজো করে আমি কিন্তু সন্তুষ্ট হব। হনুমানজিকে বলছিলেন। সেই দিন থেকে দেখবেন সবাই আমরা বলি, ও আপনার শনি খারাপ, আপনি হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে একটু ধুনো দেখান, ইত্যাদি ইত্যাদি বলি না। কারণটা এইটা। আচ্ছা, এই ক্ষেত্রে এই শনিদেবকে বোঝা মুশকিল, কারণ রাবণের মতো লোক, সেও তো বুঝে উঠতে পারেনি তার এত ক্ষমতা রাখা সত্ত্বেও। অর্থাৎ আমি তুমি সাধারণ মানুষ 206খানা হাড় আর 70 বছর আয়ু নিয়ে জন্মেছি। আমরা 10টা মাথাও নেই, আমাদের 10টা মাথাও নেই, অর্থাৎ অস্ত্র শস্ত্রও নেই। না দেখো, আমার মনে পড়ছে, মা নর্মদাকে ভালোবাসি এই কারণেই, মাম্মিজি 2024 নভেম্বরের দিকে শনি মহারাজকে নিয়ে বদমাসটার সাথে একটা এপিসোড চলছিল। যদি দেখে বুঝতে পারবে বদমাসকে, এক্ষেত্রে বদমাস ভাই আমার। তো একটা এপিসোডে আমি বলছিলাম যে এই জন্ম মৃত্যুর খেলা থেকে যদি কেউ বের করতে পারে, তিনি হচ্ছেন শনি মহারাজ। তিনি যেমন শেখাচ্ছে আমাদেরকে, ঠিক তেমনিভাবে তিনি কিন্তু শাসনও করছে। হ্যাঁ, তিনি আমাদেরকে শেখাচ্ছেন, তিনি আমাদের শাসন করছেন। এই যে ধরো তুমি আমি বসে এখানে এপিসোড করছি ওনাদের সাথে, এই যে ব্যাপারটা, হ্যাঁ আমি একটা সময় প্রতিষ্ঠা চাইতাম জীবনে, অনেস্টলি বলছি, একটা সময় জীবনে প্রতিষ্ঠা চাইতাম। বলছে দুজনে গল্প করছে, এতখানি সৎ হতে হবে, মানে সৎ হতে হবে, মানে সরি কান্দ হচ্ছে, সরল হতে হবে জীবনে, তাহলে শনি মহারাজ আপনার উপর কৃপা করবেন। আমি এই আবেগটাকে রাখতে চাইছি এপিসোডে। আজকের এই এপিসোডটা যখন আমি 5 বছর 10 বছর 15 বছর পরে আমি তো দেখবো, হয়তো চ্যানেল থেকে সরিয়ে দিয়ে হার্ড ড্রাইভে রেখে দিলাম আমি, তখন এই এপিসোড অপ্রাসঙ্গিক। 3 মাস পর 2 মাস পর এই ফেব্রুয়ারি মাসের এই এপিসোড অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তাই না? অবশ্যই। তো আমার কাছে তো থাকবে, আমার তখন মনে হবে যে এই কথাটা তখন আমি বলে গেছিলাম এপিসোডে। তো আমি কোথাও থেকে কিন্তু শনি মহারাজের সেই কৃপা, মা নর্মদার আশীর্বাদে, মা নর্মদার কৃপায় কোথাও থেকে সেই জায়গাটা কিন্তু চলছে দাদা। আচ্ছা, তাই না? সেই জায়গাটা কোথাও থেকে আছে, নইলে আমারও হয়তো দেখা যেত খুঁটি নড়ে গেছে, এবং ভয়ে ভয়ে থাকে যে কবে না খুঁটি নড়ে যায়, ঝাঁপ বন্ধ করে দিতে হয়। এবার তার মধ্যেখানে যখনই কোনো কমেন্ট চলে আসে, এই ভণ্ড হ্যান ত্যান, তখন মনে হয় আরে বেটা তোকে সামনে থেকে দেখাই আমি কোথায় ভণ্ড আর কোথায় কি। আমি তো চাই না প্রতিষ্ঠা, চাই না, কর্ম করছি। এই এপিসোডে মায়ের নাম যাবে, অবশ্যই ক্লায়েন্ট হিসেবে অর্থ রোজগার হবে, অবশ্যই যে প্রতিকার আপনারা নেন সেখান থেকে অবশ্যই মুনাফাত কিছু থাকে, কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারি, একদম সোজা কথা, সেটা হচ্ছে যে আমরা জাস্ট একটা ক্রিয়া করছি মাত্র। চোখের সামনে যেন দেখতে পাচ্ছি যে মা নর্মদা, ভোলে বাবা, ঈশ্বর
তারা আমাদের পেটের ভাত জোগানোর জন্যই কিন্তু কর্মটা করছেন। আসল কর্ম তারা করছেন আমাদের হয়ে, মানুষদের হয়ে। আমার তো মনে হয় প্রদীপ ভাই, কিছুদিনের মধ্যে ওই যে কমেন্ট আসছে না, আপনারা ভণ্ড ও মুক্ত সুখ, আমার ধারণা বলছে আমাদের কাছ থেকে তো বহু প্রতিকার গেছে। আমার ধারণা বলছে ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা আমাদের প্রতিকার তো নিয়েছেন, প্রচুর উপকৃতও হয়েছেন, দেখবেন তারা নিজের থেকে না বেশ কিছু ওনাদের বিরুদ্ধে কমেন্ট করবেন। নেক্সট যেটা বিষয় সেই জায়গাটায় যাই। এনাদের বিবাহিত জীবনের যে জায়গা, দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানে ধরো কারো দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, দাম্পত্য জীবনে যেতে চাইছে, তাদের জন্য এখন সময়টা কতটা ঠিকঠাক? দেখুন, প্রথমত বলি একদম সত্যি কথা, কুণ্ডলী বিচার প্রয়োজন একদম, না হলে দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত কোনো সময় এইরকম গোচর থেকে বলা যায় না, একদম পরিচ্ছন্ন যে কথা, একদম তাই, যেটা সত্যি সত্যি। বরং আমি বলতে পারি একটা জিনিস, যেটা তুমি হয়তো বলবে কি জিজ্ঞেস করবে কি করবে না জানি না, সেকেন্ড হাউসের অধিপতি অষ্টমে বৃহস্পতি, প্রত্যেকে আমরা ধন সম্পদ সঞ্চয় ইত্যাদি চাই, হ্যাঁ, প্রতিষ্ঠার অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু অষ্টমে। আপনি আপনার সঞ্চয় ধরে রাখার জন্য, প্রতিষ্ঠাকে ঠিক রাখার জন্য বৃহস্পতির বিষয়টা নিয়ে প্রথমে ভাবুন। আপনার কুণ্ডলিতে বৃহস্পতি যদি ভালো জায়গায় আছে ঠিক আছে, না হলে কিন্তু এই প্রতিষ্ঠা, এই সঞ্চয় ধ্বংস হওয়ার মুখে। হ্যাঁ, যারা একটু দূরবর্তী জায়গায় আছেন, দূরবর্তী কাজের সাথে যুক্ত, বিদেশি কোনো সম্পর্কে যুক্ত, কিঞ্চিত তাদের ক্ষেত্র ভালো, না হলে কিন্তু সঞ্চয় হ্রাস, প্রতিষ্ঠা হানির যোগ প্রবল, এটা বলতে পারি। বেশ। কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, হ্যাঁ, পরিষ্কার কেতু বসে আছে, তাই আমি এই প্রশ্নটা করছি। অবশ্যই কর্মক্ষেত্রে ষড়যন্ত্র থেকে মুক্ত হওয়ার জায়গা তো দেখতে পাচ্ছি না, কেননা কেতু বসে আছেই। আমার বক্তব্য হচ্ছে যে ঠিক কিভাবে উনি তাদেরকে চিহ্নিতকরণ করবেন, কিভাবে উনি তাদেরকে চিহ্নিতকরণ করবেন এবং পরাজিত করবেন, পরাস্ত করবেন সেই জায়গাটা, কেননা এখন উনি শক্তিশালী। প্রথম হচ্ছে উনার যে শত্রুটাকে গোচর থেকে বলা যাবে না, কারণ কারণ বলে দিচ্ছি। কারণ এই যে বললে সত্যিটা বলতে হবে। হ্যাঁ, কেতুর সাধারণ ক্ষেত্রে, কেতু আর রাহুর ওদের কোনো নির্দিষ্ট ঘর নেই, যার ঘরেই থাকুন না কেন পরের ঘরে বাস করতে হয়। তাইলে উনার কুণ্ডলিতে অন্যান্য গ্রহাবস্থান থেকে টানতে হবে, দেখতে হবে প্রকৃত শত্রুতা, গুপ্ত শত্রুতা কর্মস্থলে ম্যাক্সিমাম চলছে, কেননা অনেকেরই কাজকর্ম চলে যাচ্ছে, তো সেই জায়গা থেকে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করছে যে যার ম্যানিপুলেট করছে। একদম। আর একটা কি, আমরা একটা মোটামুটি কি দেখেছি জানো, বৃহস্পতিকে বস হিসেবে দেখে থাকি। হ্যাঁ, বৃহস্পতি এখন অষ্টমে, বোঝা গেছে। দেখবেন ওই বসের সাথে একটা বনিবনার অভাব, বস একটা কিছু রাজনীতি করছেন, বসের একটা খেলা আছে। আরে বসের উপর যে আছে তাকে বলছে যে তুমি এত কর্মী হাঁটাও। হ্যাঁ, তো বস সেই বস করবে ছাড়া কি বস করবে? বস পর্যায়ের এখন দেখা যাবে বসের উপরেই তান্ত্রিক ক্রিয়া ফ্রিয়া সব চলছে। বস নিজেকে বাঁচাবে কি করে খুঁজে পাচ্ছে না, কারণ বসেরও তো বস আছে। হ্যাঁ, বসেরও তো বস আছে। এই বস জাতীয় জায়গা থেকে একটা এমন খেলা শুরু হয়েছে, যে জায়গায় কর্মক্ষেত্রটা যাবে কি থাকবে, নিজের কাজ নিজে করছি, যথেষ্ট শ্রম দিয়ে করছি, সততা নিষ্ঠার সাথে করেও তিনি কিন্তু নিশ্চিত নন যে পরশুদিন হ্যালো ফোনটা এসে বলবে কাল থেকে আর আসার দরকার নেই। ঋণগ্রস্ততার জায়গায় যারা আছে, এরপরে তো মগজমারি শুরু হবে আরো বেশি। হ্যাঁ, আমি আগামী 2-3 বছর দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি শুধু নয়, 12টা রাশিরই মগজমারি হবেই আগামী 2-3 বছর। এই বেলা যদি ঋণ টিন যদি মিটিয়ে দেয় কোনোভাবে, সেরকম কোনো স্কোপ আছে? পারিবারিক কারণে হ্যাঁ কিছু বরং ঋণটিন হয়ে যেতে পারে, কারণ ওই যে চতুর্থ ঘরে না, এটা কিছুদিনের মধ্যে দেখবে ফেব্রুয়ারির ওই শুরু থেকেই শুরু হয়ে যাচ্ছে, 13 তারিখের পর থেকে একটা ঘোর জায়গা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে ওই যে চতুর্থ ঘরে এমন একটা ঘেটে অবস্থা হচ্ছে, মানে কিভাবে ঋণটা মানে কোন দিক 4-5টা, থেকে? আমি বলছি 4-5টা গ্রহ, মঙ্গলও তার মধ্যে চলে যাচ্ছে, তো 25 তারিখের দিকে চলে যাচ্ছে। মঙ্গল হচ্ছে নিজেই লগ্নপতি, নিজেই ষষ্ঠপতি, নিজেই জড়িয়ে যাচ্ছে অঙ্গারক যোগের মধ্যে। মানে বিভিন্ন যোগগুলো একত্রিত হয়ে প্রায় 8খানা 9খানা 10খানা যোগ পরিণত হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি চতুর্থে আপনাদের ওর উপর আলাদা এপিসোড আছে। এই জায়গাটাই বলবো যে এই চতুর্থ মানে গৃহ সম্বন্ধিত ব্যাপার, ওই জায়গা থেকে কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব ক্ষেত্রে বলবো না, কিছু ক্ষেত্রে জমি কেনা বেচা করতে গিয়ে, গাড়ি কেনা বেচা করতে গিয়ে,
না, যাদের পুরনো ঋণ আছে তাদের মিটিয়ে ফেলার ক্ষেত্রে তারা কতখানি না পারবে? খুব একটা পারবেন না। পারবে না? না খুব একটা লেন্দি হচ্ছে। হ্যাঁ লেন্থি হচ্ছে, রাহুর সঙ্গ পেয়ে গেছে, খুব একটা অঙ্গারক যোগ তৈরি হয়ে যাচ্ছে, হবে কি? যাই হোক, জন্মছক যদি মনে করেন দেখাবেন, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, মানে সকাল কটায় বা কত মিনিটে জন্ম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ফিজ অনলাইনে পে করবেন, বাড়িতে বসে আপনার জন্মছক নিয়ে আপনার সাথে সরাসরি ফোনে কথা হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন। আর আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন এই যে আপনাদের চতুর্থে 8খানা যোগ তৈরি হয়েছে, সেই জায়গাটা না নিয়ে। না ভাই, বাড়বে বাড়বে। হ্যাঁ, 8টা হচ্ছে সাধারণ যোগ, এর বাইরেও 2-1টা যোগ আছে। বেশ। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও সিরিজ আছে। আর বাদবাকি যে আলোচনাগুলো মধ্যেখানে একটু উত্তপ্ত ইত্যাদি ইত্যাদি হলো, খুব একটা বেশি হৃদয়ে রাখবেন না। আমরাও মানুষ, আমাদেরও খারাপ লেগে যায় অনেক ক্ষেত্রে, তাই আমরা ওই জায়গাগুলো নিয়ে আসি। ঠিক আছে? যাই হোক, ভালো থাকুন। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।